আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের বিজ্ঞান ক্লাসে স্বাগতম জানাচ্ছি। বিজ্ঞান ক্লাসে আজকে আমরা তোমাদের 64 পৃষ্ঠার যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থ বলতে কী বুঝো। এটা খুবই ইজি, তোমাদের যেই বইটা রয়েছে সেখানে আমরা যখন রিডিং পড়িয়েছি তখন এই সংজ্ঞাগুলো পড়ছি। যেসব বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করে অন্য কোনো সরল বস্তুতে রূপান্তর করা যায় না, মানে যাদেরকে আর অন্য কোনো সরল বস্তুতে রূপান্তর করা যায় না, যাদের ভাঙলে ওই বস্তু ছাড়া অন্য কোনো বস্তুই পাওয়া যায় না, ঠিক আছে, তো তাকে মৌল বা মৌলিক পদার্থ বলে। যেমন তামাকে ভাঙলে তুমি শুধু তামার মৌলই পাবা। ক্লিয়ার, বুঝতে পারছো? তামাকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে অন্য কোনো সরল বস্তুতে রূপান্তর করা যায় না। যে বস্তুকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। যেমন পানিকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যায়, মানে দুইটা ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়। অর্থাৎ যৌগিক পদার্থের ব্যাপার হচ্ছে সেখানে একাধিক মৌলিক পদার্থ মিশ্রিত থাকবে, এটা হচ্ছে যৌগিক পদার্থ, একাধিক মৌলিক পদার্থের মিশ্রণ থাকবে। আরেকটা আছে মিশ্র পদার্থ। মিশ্র পদার্থ হচ্ছে মৌলিক আর যৌগিকের মিশ্রণ থাকতে পারে। কি বলছি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এটা 1 নং দেখলাম। এবার অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণসহ ব্যাখ্যা করো। সো বেসিক্যালি পার্থক্যটা তোমরা বক্স করে করবা, বাম পাশ ডান পাশ এখানে যেভাবে আছে পাশাপাশি সেটাকেই বক্স করে করবা। অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য উদাহরণসহ নিচে ব্যাখ্যা করা হলো। দেখো, মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো পরমাণু, কিন্তু যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা হলো অণু। যেমন আমরা ব্যাখ্যা হিসেবে বলতে পারি হাইড্রোজেন, অক্সিজেন গ্যাস হলো মৌলিক পদার্থ। এই সকল পদার্থকে বিশ্লেষণ করলে আমরা H পাই আর O পাই। ও পরমাণু ছাড়া আর অন্য কোনো সরল বস্তু পাওয়া সম্ভব নয়। অপরদিকে যদি আমরা কি করি বলতো, পানিকে বিশ্লেষণ করি, তাহলে এটা একটা যৌগিক পদার্থ। আর পানিকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি হচ্ছে H আর একটা পাচ্ছি O, পরমাণু পাওয়া যায়। তাহলে H2O এর অস্তিত্ব আর থাকে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে H2O বলতে তখন কিছুই থাকে না। একটা আলাদা করলে একটা ক্ষেত্রে পাওয়া যায় অক্সিজেন আর একটা ক্ষেত্রে পাওয়া যায় হাইড্রোজেন, সেখানে পানির কোনো অস্তিত্ব থাকে না। তুমি যদি পানি থেকে এগুলো ভাগ করে দাও, এরা আলাদা আলাদা হয়ে যায়, এদের কোনো আলটিমেট অস্তিত্ব কিন্তু থাকে না। এদের কি আলটিমেট কোনো অস্তিত্ব থাকে কি থাকে না? থাকে না, এদের আলটিমেট কোনো অস্তিত্ব থাকে না। সো এই জন্য আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আসলে যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণাটা কী। এবার আমরা পরমাণুর কথা বলি। পরমাণুর রাসায়নিক বিক্রিয়ায় আমরা কিন্তু 1 নম্বরে কিসের কথা বললাম? আমরা মৌলিক পদার্থের অণুর কথা বললাম এবং অণুর এক্সাম্পল দিলাম। এখন আমরা পরমাণুর পার্থক্য দেখাবো তুলনামূলক। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এখন আমরা দেখব যে কোনটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু করে। রাসায়নিক বিক্রিয়ায় H2O2 বিভাজিত হয়ে 2টি হাইড্রোজেন ও 2টি অক্সিজেনে পরিণত হয়, যা রাসায়নিক বিক্রিয়ায় যুক্ত হয়ে H2O গঠন করে। বিক্রিয়ায় H2 কিংবা O2 সরাসরি অংশগ্রহণ করে না। অংশগ্রহণ কে করে? H অংশগ্রহণ করে আর O অংশগ্রহণ করে। H2 আর O2 কিন্তু সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এবার আমরা দেখি ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কী ছিল। তো এই যে অ্যান্সারগুলো, এই অ্যান্সারগুলো ঠোঁটস্থ করবা, এগুলো খতে চলে আসবে। 1803 খ্রিস্টাব্দে জন ডাল্টন নামের ইংরেজি বিজ্ঞানী পরীক্ষালব্ধ তথ্যের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তার মতবাদ দেন। তার এই মতবাদ ডাল্টনের পরমাণুবাদ নামেই পরিচিত। তো আর এই জন্য তাকে আধুনিক পরমাণুর বাদের জনক বলা হয়। ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য, আচ্ছা মূল বক্তব্য এটা আমরা পড়িয়েছি, এটা কত পৃষ্ঠায় তোমরা দেখতে পাবা, এটা হচ্ছে তোমাদের 58 নাম্বার পেজ মেন বইয়ের, যে মৌলিক পদার্থসমূহ পরমাণু নামকরণ মানে নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। সো এই 5টা পয়েন্ট মুখস্থ করে লিখতে হবে। কি বলছি বুঝতে পারছো? যদি আসে ডাল্টনের পরমাণুবাদের মূল বক্তব্য কী, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই 5টা পয়েন্ট লিখতে হবে। আশা করি তোমরা 5টা পয়েন্ট দেখতে পাইছো, বইয়ের 58 পেজে চেক দিবা, ওইখানেও খুঁজে পাবা। পরমাণু ভেঙে কি কি কণা পাওয়া যায়, লাস্ট কোশ্চেন। তো এরা পরমাণুর কোথায় অবস্থান করে? দেখো, এটা একটা চিত্র এঁকে দিবা, সুন্দর একটা চিত্র এঁকে দিবা। এটা কেমন চিত্র এঁকে দিবা? মনে করো তুমি আঁকবা, একটা এই নিচে আঁকবা, এটা চিত্র এঁকে দিবা। তো এখানে লিখবা, মানে মাঝখানে লিখবা মনে করো প্রোটন আর নিউট্রন, মাঝখানে কি লিখবা? প্রোটন আর নিউট্রন, আর এই সাইডে একটা ইলেকট্রন এঁকে দিবা। কি এঁকে দিবা? ইলেকট্রন। সো এইভাবে একটা চিত্র এঁকে দিবা। কথা বুঝাইতে পারছি? এভাবে তুমি নিচে আর কি, মানে মূল কথা এইভাবে লিখবা যে সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাকে মৌলিক কণিকা বলে। এটা লিখে তারপর চিত্রটা এঁকে দিবা। পরমাণু ভেঙে 3টি স্থায়ী মৌলিক কণিকা পাওয়া যায়, এগুলো হলো ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন।
ইলেকট্রন ঋণাত্মক আদানধর্মী। ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জযুক্ত। কি চার্জযুক্ত? ঋণাত্মক, মানে এটাতে মাইনাস ফিগারে থাকে, যা পরমাণু কক্ষপথে অবস্থান করে। আর প্রোটন আর নিউট্রন যথাক্রমে ধনাত্মক এবং আদান নিরপেক্ষ। প্রোটন হচ্ছে তোমার আদান নিরপেক্ষ, প্রোটন হচ্ছে নিউট্রাল, মানে এইটা প্লাসও না মাইনাসও না। আর তাইলে আমার প্লাস যুক্ত কে? ধনাত্মক কে? সরি, নিউট্রন হচ্ছে তোমার নিরপেক্ষ, তাহলে ধনাত্মক হচ্ছে প্রোটন। ধনাত্মক কে? তাহলে প্রোটন হচ্ছে প্লাস ফিগার, ঠিক আছে। ইলেকট্রন হচ্ছে কি? ইলেকট্রন হচ্ছে মাইনাস ফিগার। কথা বুঝতে পারছো? প্রোটন হচ্ছে প্লাস ফিগার, ইলেকট্রন কি? আর নিউট্রনটা হচ্ছে ভাই নিরপেক্ষ, ও প্লাসও না ও মাইনাসও না। তাইলে কণিকা দ্বারা পরমাণুর নিউক্লিয়াসের মানে নিউক্লিয়াসে অবস্থান করে। এই ছিল হচ্ছে কী কী পরমাণুর, মানে একটা পরমাণুর ভিতরে কী কী কণিকা আছে সেই কণিকাগুলার ব্যাখ্যা। আশা করি এটা হচ্ছে তোমাদের 64 পেজ। এই 64 পেজের প্রত্যেকটা অ্যান্সার স্পষ্টভাবে বুঝতে পারছো কি পারো নাই? তাহলে এই 4টা প্রশ্ন তো অবশ্যই তোমাদের মুখস্থ করা লাগবে। কে কে মুখস্থ করেছো বুঝেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।